এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার হচ্ছে আমাদের এই ৮.৪, ৯.২ ও হচ্ছে ১৩ এই চ্যাপ্টারগুলো থেকে আমাদের এমসিকিউ ক্লাস হবে আজকে। এমসিকিউ। তো এমসিকিউ ক্লাস এবং এর উপরে এমসিকিউ পরীক্ষা। প্রথম কথা বলে রাখি যে দয়া করে শুধু এমসিকিউর উপরে ডিপেন্ড হলে হবে না, অঙ্কগুলো কিন্তু শেষ করতে হবে। প্রথম কথা। ২ নম্বর কথা হচ্ছে যে এই যে চ্যাপ্টারগুলো থেকে ৮.৪ এ আমরা প্রথমে যাব। ৮.৪ এর চ্যাপ্টারটা হচ্ছে বৃত্তের ছেদক ও স্পর্শক। অর্থাৎ সেকট্যান্ট ও ট্যানজেন্ট অফ এ সার্কেল। একটা বৃত্তর স্পর্শক বলতে কি বোঝে? স্পর্শক বলতে বোঝাচ্ছে যে ঠিক বৃত্তের একটা বিন্দুতে একটা সরলরেখা স্পর্শ করবে। একটা বিন্দুতে। এবং সেই সরলরেখাটা ওই বিন্দুর সাথে যদি কেন্দ্র যোগ করা হয়, ওই বিন্দুর সাথে যদি কেন্দ্র যোগ করা হয় তাহলে লম্ব হবে। তাহলেই সেই সরলরেখাটাকে আমরা স্পর্শক বলতে পারবো। কোন ক্লাসে না হলে মেসেঞ্জারে আমাকে তানভীর মনে একটা প্রশ্ন করেছিল যে একটা বৃত্তের বাহির থেকে কয়টা স্পর্শক স্যার আঁকা যায়? ঠিক আছে? এরকম একটা কি জানি বলেছিল যে একটা বৃত্তে আমি কয়টা স্পর্শক আঁকতে পারি? এখানে প্রশ্ন কিন্তু এই প্রশ্ন অনেকভাবে হয়। একটা হচ্ছে যে আমার যদি বহিস্থ একটা বিন্দু বলা হয়, তাহলে বহিস্থ বিন্দু থেকে ২ টি স্পর্শক আঁকা যায়। আ তারপরে অন্তস্থ বা তানভীর প্রশ্নটা যদি আবার একটু তুমি ইনবক্সে আমার হাই দিতে পারো, তাহলে প্রশ্নটা আমি আবার একটু দেখতে পারি। আমার মনে আছে একটা প্রশ্ন করেছিলা। যে একটা বৃত্তের বহিস্থ বিন্দুতে কিরকম একটা প্রশ্নটা ছিল, এরকম নাকি? একটি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে ২ টি স্পর্শক আঁকা যাবে। একটি বৃত্তের সুন্দর করে লিখেও রাখতে পারেন। একটি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে ২ টি স্পর্শক আঁকা যাবে। কিন্তু বৃত্তের উপরে অর্থাৎ বৃত্তের উপরে যদি বিন্দুটা হয়, তাহলে সেই বিন্দু থেকে একটি স্পর্শক আঁকা যাবে। বৃত্তের উপরে যদি কোনো বিন্দু হয়, তাহলে সেই থেকে আমার একটি স্পর্শক আঁকা যাবে। প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল এরকম যে ২ টি বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ করলে বৃত্ত ২ টির মধ্যে সর্বোচ্চ সাধারণ কয়টি স্পর্শক আঁকা যায়? এটা ভালো একটা প্রশ্ন। এটা দিনাজপুর বোর্ড ২০১৯ সালে আসছে। ওই প্রশ্নটা আমাকে বলছে, "স্যার প্রশ্নটা আসলে কি বলে কি ডিটেইলস একটু বলেন।" প্রশ্নটা আমি আবার বলতেছি যে ২ টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে ২ টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তো ২ টি বৃত্ত আমি আঁকবো। পরস্পরকে বহিঃস্পর্শ করবে। তাহলে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত। জুমের সাহায্যে আমি বৃত্ত ২ টা এঁকে একটু দেখাই। ধরো এই একটা বৃত্ত, আবার আরেকটা বৃত্ত হচ্ছে এখানে পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। বাহির থেকে এরা পরস্পরকে স্পর্শ করেছে। ঠিক আছে? ২ টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তোমার হচ্ছে যে এদের সাধারণ কয়টা স্পর্শক আঁকা যায়? ২ টা মানে স্পর্শকটা হবে ২ টো বৃত্তের উপরই। এখানে আমি এখনো মিলাই এখন ২ টা বৃত্ত মিলাই দিব। ২ টো বৃত্ত আমার হচ্ছে এখন মিলাই দিব। ধরো এই একটা বৃত্ত নেওয়া যাবে কিনা ওর কাছে দেখি। সিলেক্ট হচ্ছে। এই যে এই ২ টো বৃত্ত আমি কি করলাম? ২ টি বৃত্ত আমি বহিঃস্পর্শ করলাম। মানে বহিঃস্পর্শ বলতে এটা বাহিরের দিকে স্পর্শ করে। এই যে ২ টি বৃত্ত বাহিরে স্পর্শ করল। ঠিক আছে? এ হলো বহিঃস্পর্শ। তো এখানে প্রশ্নটা হচ্ছে ২ টি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে সে কয়টা সাধারণ স্পর্শক আঁকা যায়? তো আমরা বইয়ে কিন্তু অলরেডি পড়েছি যে এদের ভিতরে একটা স্পর্শক থাকে। তো এগুলো একটা স্পর্শক বইয়ে। কিন্তু আরো ২ টি স্পর্শক আঁকা যায়। কিভাবে? যেমন এখান থেকে একটা স্পর্শক আঁকা যায় যেটা ২ টো বৃত্তকেই সেট করবে। কথা বোঝা গেছে? এখান থেকে স্পর্শক আঁকা যায় যেটা হচ্ছে ২ টো বৃত্তকেই আমার ছেদ করবে এই স্পর্শকটা। ঠিক আছে? এই স্পর্শকটা আমার একটু হইছে এই মিলেনি। মানে এরকম একটা রেখা দিয়ে কিন্তু আঁকা যায়। যেখানে তোমার ২ টি আ বৃত্তকে ২ টি বৃত্তকে আমি ঠিক করে দিতে পারতেছি। এই যে ২ টি বৃত্তকেই ছেদ করবে এই যে উপরে থেকে এবং নিচে থেকে আরো একটা রেখা আঁকা যাবে। তো এরকম ৩ টে স্পর্শক আঁকা যায়। কথা বোঝা গেছে? যে ২ টি বৃত্তকে বা ২ টি বৃত্ত যদি পরস্পর বহিঃস্পর্শ করে, তো সেক্ষেত্রে এরকম ৩ টে স্পর্শক আঁকা যায়। আর এই ৩ টে স্পর্শকই হচ্ছে তাদের সাধারণ স্পর্শক। আর এই ৩ টে স্পর্শকই হচ্ছে তাদের
সাধারণ স্পর্শক। কথাটা এখন ক্লিয়ার হয়েছে কিনা? আমি আবার বলতেছি, এখানে বলছে যে প্রশ্নটা বলেছে, প্রশ্নটা আমি তোমাদের ফরওয়ার্ড করে দিচ্ছি। এইতে দেখো প্রশ্নটা কেমন প্রশ্ন ছিল? আ দুই প্রশ্নটা দেখলে আরেকটু ক্লিয়ার হবা। সবাই দেখতে পারো, এখানে গ্রুপে দিয়ে দিয়েছি অলরেডি। যে ২ টি বৃত্ত যদি পরস্পর বহিঃস্পর্শ করে, তাহলে তোমার হচ্ছে এই বৃত্ত দুটির মধ্যে সর্বোচ্চ কতটি সাধারণ স্পর্শক আঁকা যায়? আবার মধ্যে বলতে মাঝখানে বুইঝো না। এটা বলে নেয়। বলছে বৃত্ত ২ টারই স্পর্শক হবে। এই যেমন আমি যদি নাম দেই, ধরো এই স্পর্শকটার নাম দিলাম আমি হচ্ছে আ PQ, এই স্পর্শকটার নাম দিলাম আমি হচ্ছে AB, এই স্পর্শকটার নাম দিলাম হচ্ছে CD। অর্থাৎ এরা হচ্ছে দুটো বৃত্তেরই স্পর্শক। হ্যাঁ? এদের মধ্যে দুটি বৃত্তই সাধারণ স্পর্শক। অর্থাৎ ২ টি বৃত্ত যদি বহিঃস্পর্শ করে, আরো কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে তোমার হচ্ছে যে এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শক বিন্দু কি? বলবা একই সরলরেখায় অবস্থিত। এদের কেন্দ্রদ্বয় ও স্পর্শক বিন্দু। ঠিক আছে? অর্থাৎ যদি স্পর্শক বিন্দু আমার ও হয় এবং এটা একটা বিন্দু A, এটা হচ্ছে একটা B। তাহলে কি লিখবা? এভাবে লিখতে পারো। সবাই দয়া করে খাতা কলমে লেখো। খালি মুখে বললে বা দেখলেই কিন্তু হবে না। অবশ্যই খাতা কলমে লেখো যে ২ টি বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শক বিন্দু একই সরলরেখায় অবস্থান করে। তো যাই হোক, এটা তো আমরা জানি স্যার, বইয়ে আমরা জ্যামিতি আছে। তো আমি এখান থেকে যেটা নতুন জানাতে চাচ্ছি সেটা হচ্ছে, সাপোজ এইটার ব্যাসার্ধ হচ্ছে ৫ আর এইটার ব্যাসার্ধ হচ্ছে ৪। তার মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কতটুক? কেন্দ্রদ্বয়ের দূরত্ব হবে এই ব্যাসার্ধের যোগফল। যদি বহিঃস্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব আছে কিন্তু, যে ২ টি বৃত্তের তোমার হচ্ছে ব্যাসার্ধ ৫ ও ৪ সেন্টিমিটার হলে এবং এরা যদি পরস্পর বহিঃস্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? তাহলে দূরত্ব হবে সেক্ষেত্রে তোমার কিন্তু ৫ আর ৪ এর যোগফল মানে হচ্ছে ৯। আর অন্তঃস্পর্শ করলে তখন হবে কিন্তু বিয়োগফল। অন্তঃস্পর্শ জিনিসটা তোমার আবার আ আ বিদব্রুর লাগতে পারে। কারণ এটাকে এই কথাটা মনে হয় নাও শুনতে পারো। অন্তঃস্পর্শ বলতে এই একটা বৃত্ত আঁকলাম এবং ভিতরে আরো একটা বৃত্ত। এই বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত আঁকবো। খালি ভিতর থেকে স্পর্শ করেছে। এটা হচ্ছে ভিতর থেকে স্পর্শ করেছে। আমি একটু সিলেক্ট করে নিচ্ছি। আ এই বৃত্তটা এই ধরো এইখানে। মানে একটা বৃত্ত আরেকটা বৃত্ত এরকম পরস্পর ভিতরে, এটা অন্তঃস্পর্শ। এটা হচ্ছে অন্তঃস্পর্শ, চাঁদের মতো দেখতে মনে হচ্ছে না? যে ঈদের চাঁদের ঈদের চাঁদ না, ঈদের চাঁদ তো আরো ছোট হয়। এটা আরেকটু বড় করে আঁকলে ঈদের চাঁদের মতো দেখাতো। যদি এটা আমি আরেকটু বড় করে, এরকম বড় করে এঁকে দিতাম। তো ২ টি বৃত্ত যদি এরকম পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তখন অন্তঃস্পর্শ করে তখন তাদের তখন তাদের কেন্দ্রের দূরত্ব কতটুক? তখন তাদের কেন্দ্রের দূরত্ব, প্রশ্নটা হচ্ছে তখন তাদের কেন্দ্রের দূরত্ব কতটুকু? অর্থাৎ আমার যদি এই বৃত্তটা, বড় বৃত্তটা যদি আমার হয়, এখান থেকে ব্যাসার্ধ যদি আমার হয় তোমার হচ্ছে ৫। বড় বৃত্তটার ব্যাসার্ধ যদি আমার ৫ হয়, বড় বৃত্তটার ব্যাসার্ধ যদি আমার কি হয় ৫ হয় এবং ছোট বৃত্তটার ব্যাসার্ধ যদি আমার ৪ হয়, তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত? প্রশ্নটা হচ্ছে কেন্দ্রদ্বয়ের তাহলে দূরত্ব কত? ধরো এইটার ব্যাসার্ধ, বড়টার ব্যাসার্ধ কেন্দ্র এই, এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে ৫, ছোটটার কেন্দ্র আবার এখানে, এখান থেকে ব্যাসার্ধ আ তোমার হচ্ছে ৪। তো তাদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু? অর্থাৎ এইটুক হচ্ছে ৪, এইটুক হচ্ছে তোমার ৪ সেন্টিমিটার এইটুক, আর এইটুক হচ্ছে তোমার ৫ সেন্টিমিটার। এইটুকু হচ্ছে ৫ সেন্টিমিটার। এইটা হচ্ছে ছোট বৃত্তের কেন্দ্র, এইটা হচ্ছে বড় বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? কিন্তু তারা স্পর্শ করেছে, অন্তঃস্পর্শ করেছে। তাহলে মধ্যবর্তী দূরত্ব হবে এদের বিয়োগফল। তাহলে লিখে রাখেন যে ২ টি বৃত্ত পরস্পর অন্তঃস্পর্শ করলে এদের ব্যাসার্ধ দেওয়া থাকলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এটা হলো কেন্দ্রের দূরত্ব, হবে এর বিয়োগফল। অর্থাৎ এই ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল হবে। কেন্দ্রের দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফল। আমি অন্যভাবে যদি প্রশ্নটা করি, ধরো আমি আছি এখানে দাঁড়ানো, আমি এখানে দাঁড়ানো আছি, এখানে তিব্বি দাঁড়ানো আছে, তিব্বি আর এখানে দাঁড়ানো আছে রাকিন। তাহলে রা আমার থেকে রাকিন এর দূরত্ব হচ্ছে ৫ কিলোমিটার, তিব্বি থেকে আমার দূরত্ব হচ্ছে ৩ কিলোমিটার। তার মানে সবাই কিন্তু আমার থেকে দূরত্ব মাপা। তাহলে আমি যদি বলি রাকিন ও তিব্বির দূরত্ব কত? তাহলে কত হবে বলেন তো? এখানে অ্যান্সার হবে ২ কিলোমিটার। তাহলে এই সিস্টেমে কিন্তু এখানে, অর্থাৎ
যদি অন্তঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল, আর যদি বহিঃস্পর্শ করে তাহলে ব্যাসার্ধদ্বয়ের যোগফল। পারবে না। কিরকম? ধরো স্যার আমি এরকম একটা স্পর্শক আঁকলাম যে এখান থেকে একটা এরকম স্পর্শক গেল। আবার এখান থেকে এই একটা স্পর্শক গেল। আমি ইচ্ছে করে এরকম ৪-৫ টা স্পর্শক আঁকলাম। আবার এখান থেকে এদিকে একটা স্পর্শক গেল। কেন এই ২ টা স্পর্শক না? কারণ এই দুটো তো সরলরেখা না। সরলরেখা হলে সে এদিকেও যাবে, এইদিকেও যাবে এবং এইদিকেও যাবে। তাহলে যখন সরলরেখাটা এইদিকে যাচ্ছে, ঠিক আছে? তখন সে তো বৃত্তের ভিতরে ঢুকে যাচ্ছে। অর্থাৎ তখন কিন্তু সে স্পর্শক না। তো স্পর্শ করার নিয়মটা কি? যে বৃত্তের একটা বিন্দুতে ছেদ করবে এবং ব্যাসার্ধের সাথে লম্ব হবে। তাহলে এইজন্য একটা বহিঃস্থ বিন্দু থেকে একটা স্পর্শকই আঁকা যায়। আর একটা সরলরেখা বৃত্তকে ২ টি বিন্দুতে ছেদ করে। এই দুটো বা দুটা কিন্তু এখানে নৈবেত্তিক হয়। যে একটা বৃত্তের বহিঃস্থ বিন্দুতে বৃত্তের পরিধস্থ কোনো বিন্দু থেকে একটি স্পর্শক আঁকা যায়। আর একটি সরলরেখা একটি বৃত্তকে ২ টি বিন্দুতে ছেদ করে। এই হচ্ছে এই একটা আমার হচ্ছে নৈবেত্তিক। আরেকটা নৈবেত্তিক হচ্ছে একটি সরলরেখা যদি ছেদবিন্দু থাকে তবে রেখাটিকে বৃত্তের একটি ছেদক বলা হয়। ছেদবিন্দু থাকে। আর একটি সাধারণ বিন্দু থাকে তবে রেখাটিকে স্পর্শক বলে। যদি রেখার এবং আ এই বৃত্তের সাধারণ বিন্দু বলতে আমরা জানি অনেকেই মানে বুঝতেছে না এই কথাটা। যে যদি একটি ও কেবল একটি সাধারণ বিন্দু থাকে, অর্থাৎ একটা রেখা কিন্তু অনেকগুলো বিন্দু নিয়ে আমরা জানি যে অনেকগুলো বিন্দু এরকম ছোট বিন্দু মিলে কিন্তু একটা রেখা হয়েছে। তো রেখার একটা বিন্দু ও বৃত্তও কিন্তু এরকম অনেকগুলো বিন্দু নিয়ে, কিন্তু বৃত্ত একটা বক্ররেখা, তাই বৃত্ত হয়েছে। তো বৃত্তেরও একটা বিন্দু এবং রেখারও একটা বিন্দু, দুটোর বিন্দুটা একটা কমন বিন্দু, তাই সাধারণ বিন্দু থাকবে। তখনই তাকে স্পর্শক হবে। ঠিক আছে? আর সাধারণ বিন্দুটিকে বলা হয় স্পর্শ বিন্দু বলা হয়। এরপরে যাই সাধারণ স্পর্শক। এই যে সাধারণ স্পর্শকের কথা যেটা একটু আগে বুঝাইলাম। তোমার হচ্ছে যে নিচ থেকে সাধারণ স্পর্শক আঁকা যায়। এভাবে ২ টি বৃত্তের মাঝখান দিয়ে একটা সাধারণ স্পর্শক আঁকা যায়। আবার এদিকেও মানে যেহেতু এটাই নিচে দিচ্ছে, তার মানে এই পাশ দিয়েও কিন্তু একটা সাধারণ স্পর্শক আঁকা যাবে। একবারে বলে দিছে এখানে। যে বলছে যে সরল সাধারণ স্পর্শক বলা হয় যদি ২ টি বৃত্তের কেন্দ্রদ্বয় পরস্পরকে এই স্পর্শকের একই পাশে থাকে। তখন সেইটাকে বলা হয় সরল সাধারণ স্পর্শক। যেমন এই স্পর্শকের কেন্দ্রদ্বয় এইটা হচ্ছে একই পাশে আছে। আর এইটা হচ্ছে বিপরীত পাশে আছে। বিপরীত পাশে থাকলে তাকে বলে হচ্ছে আ এই বিপরীত পাশে থাকে। একে বলে তির্যক সাধারণ স্পর্শক। যদি স্পর্শকের বিপরীত পাশে কেন্দ্র থাকে তাকে বলে তির্যক সাধারণ স্পর্শক। আর যদি একই পাশে থাকে তাকে সরল সাধারণ স্পর্শক। এরপরে এটা তো আমরা পড়েছি। দয়া করে এইগুলোও পড়বেন যে স্পর্শ বিন্দুগামীর সাথে লম্ব এবং লম্বর দূরত্ব সবচেয়ে কম, এই লাইনটাও কিন্তু আসে যে লম্বই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব। লম্বই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দূরত্ব, এটাও আপনারা পড়বেন। তো আমরা তো বহিঃস্পর্শক দেখেছি আর এই অন্তঃস্পর্শের কথা বলেছি। এখান থেকে নতুন করে কিছু বলার নেই। এই অনুসিদ্ধান্ত ৮, অনুসিদ্ধান্ত ৮, ৯, ১০ এগুলো কিন্তু নৈবেত্তিকের জন্য ভেরি ইম্পোর্টেন্ট। যে কথাটা একটু আগে অনুসিদ্ধান্তের কথাগুলোকে আমি একটু আগেই বলে রাখছি। তো এগুলো কিন্তু সবগুলো যেগুলো দাগাই দিয়েছি এগুলো পড়বেন এবং এর ভিতরেরগুলোও পড়বেন। কারণ বই পড়লে বইয়ের ভাষাগত দিকগুলো পরিষ্কার হয় যে বই কি বুঝাতে চেয়েছে এবং আমাদের ভাষাগত দিকও এই ভাষাটাও মার্জিত হয়। তো এখানে বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করা যায়। এটা কিন্তু একটা নৈবেত্তিক এবং এর প্রমাণও করা যাবে। এর প্রমাণটা হচ্ছে আ এই প্রমাণটাকেই জাস্ট একটু উল্টায়ে পাল্টায়ে লিখতে হয়। এরপর স্পর্শ বিন্দু, কারণ আমরা জানি অনুসিদ্ধান্ত কি? অনুসিদ্ধান্ত হচ্ছে একটা উপপাদ্যকে দিয়ে যতগুলো তৈরি করা যায়। যেমন ক্লাস 8 এ আমরা সূত্র শিখেছিলাম a+b² একে আমরা আ কি a²b² সূত্র বের করছি। তারপরে ab এর সূত্র বের করছি, 2ab সূত্র বের করছি। অর্থাৎ এই একটা সূত্র দিয়ে অনেকগুলো যে সূত্র বের করছি, তো সেই সূত্রগুলো তো অনুসিদ্ধান্ত। ঠিক জ্যামিতি একই নিয়ম। এগুলো হচ্ছে অনুসিদ্ধান্ত। এই জ্যামিতিটার অনুসিদ্ধান্ত। এবার বলছে স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী হবে। দেখো উল্টো কথা। অর্থাৎ এখানে কি বলেছিল? এখানে বলেছিল যদি কোনো স্পর্শক হয়, স্পর্শক আ যে বিন্দুতে হবে কেন্দ্র থেকে ওই বিন্দু যোগ করলে লম্ব হবে। আর এইখানে অনুসিদ্ধান্ত ৯ কি বলছে?
1909 বলছে যদি স্পর্শ বিন্দুতে আমি একটা লম্ব আঁকতে যাই তাহলে লম্বটা কেন্দ্রগামী হবে। অর্থাৎ একই কথা। এখানে বলছে কেন্দ্র আর স্পর্শ বিন্দু যোগ করলে যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধটা লম্ব। আর এখানে বলছে যদি আমি সেই স্পর্শ বিন্দুর লম্ব আঁকি সেই লম্বটা কেন্দ্রগামী হবে। অর্থাৎ একই লেখা জাস্ট একটু লাস্টের দিক দিয়ে ঘুরিয়ে লিখতে হবে। এরপরে বৃত্ত কোন বিন্দু দিয়ে যায়? কোন বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটি স্পর্শক হয়। দেখো, বৃত্তের কোন বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটি স্পর্শক হয়। তার মানে বৃত্তের কোনো বিন্দু দিয়ে ওই বিন্দুগামী ব্যাসার্ধের উপর, তার মানে আমি যদি একটা বৃত্ত আঁকি, ধর এই বৃত্তটাই আঁকলাম, এই বিন্দুর পি বিন্দু, সেই পি বিন্দুর ব্যাসার্ধ কি ওপি, সেই ব্যাসার্ধের উপর স্পর্শকটাই কি তোমার লম্বটাই স্পর্শক। এই ব্যাসার্ধের উপর লম্বটাই স্পর্শক। অর্থাৎ এইটাকেই ডিফাইন করে তিনটা হয়েছে এবং এই তিনটাই একই কাজ, একইভাবে লেখা, জাস্ট একটু ঘুরিয়ে পিছিয়ে লিখতে হবে লাস্টে। তো যদি এগুলো না পারেন আমি আবার লাগলে আপনাদের লিখে দিব বা বুঝাই দিব। কিন্তু এখন নৈবেত্তিকের জন্য এই তিনটা পড়বেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর 26 যাই। 26 নম্বরের নৈবেত্তিকটা কোনটা আসে যে বৃত্তের বহিস্থ বিন্দুকে কয়টা স্পর্শক আঁকা যায়? 2টা স্পর্শক। এরপরে আবার আসে স্পর্শক 2টা কেমন বা সমান। স্পর্শক 2টা কি হবে? সমান। এটাও কিন্তু আসে। দুটোর নৈবেত্তিক এখানে। একটা হচ্ছে বহিস্থ বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়? 2টি স্পর্শক আঁকা যায়। আর একটা হচ্ছে স্পর্শক 2টা কি সমান। এটা কিন্তু আমার এখান থেকে আসতে পারে। এরপরে হচ্ছে এই লাইনটা তো একটু আগে দেখাইলাম, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে লম্ব। এরপরে মন্তব্য, এই মন্তব্য দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শবিন্দু ছাড়া প্রত্যেক বৃত্তের অন্য সকল বিন্দু বৃত্তের বাইরে থাকবে, যেটা আমরা এর আগেও উপপাদ্য মানে কয় নম্বরে উপপাদ্য হচ্ছে এখানে 25-এ শিখছিলাম যে স্পর্শক বিন্দুটাই বৃত্তের ভিতরে থাকে আর বাকি বিন্দুগুলো স্পর্শক বিন্দুটাই বৃত্তের ভিতরে থাকে আর বাকি বিন্দুগুলো বৃত্তের বাহিরে থাকে। এরপরে 2 নম্বরে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করলে স্পর্শবিন্দু ছাড়া ছোট বৃত্তের সকল বিন্দু বড় বৃত্তের অভ্যন্তরে থাকবে। অর্থাৎ একটু আগে যে আমরা বৃত্ত আঁকছিলাম একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত, সেক্ষেত্রে আমার কি যে শুধু একটা বিন্দুই ছিল আমার কি এখানে যে একটা বিন্দুই খালি দুটো বিন্দু, একটা বিন্দু সাধারণ বিন্দু আর বাকি বিন্দুগুলো কি ছোট বৃত্তটা বড় বৃত্তটার ভিতরে। সেই কথাটা কিন্তু এই মন্তব্যতে এখানে লেখা হয়েছে। উপপাদ্য 27 এই কথা এটা তো শিখাই আসছি যে বহিঃস্পর্শক এবং কেন্দ্রদ্বয় স্পর্শক সমরেখ, নতুন করে এখানে কিছু আর বলবো না। এরপরে এখান থেকে অনুসিদ্ধান্ত দুটো পড়বে নৈবেতিকের জন্য। দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ব্যাসার্ধের সমষ্টির সমান, যেটা শিখাইছি। আর অন্তঃস্পর্শ করলে বিয়োগ ফলের সমান, এটাও কিন্তু একটু আগে শিখালাম। এরপরে প্রমাণ করো যে বৃত্তের পরস্পর অন্তঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় স্পর্শবিন্দু সমরেখ। অর্থাৎ এইটার মতো, ঠিক এইটার মতো এখানেও যে বহিঃস্পর্শ করলে সমরেখ আর এরকম যে অন্তঃস্পর্শ করে, এরকম অন্তঃস্পর্শ করে তখনও যদি কোনো রেখা আঁকা হয়, এই রেখা আঁকা হয় তাহলে এই তিনটা বিন্দু সমরেখ। সেটা একই প্রমাণ। এখানে এই প্রমাণটাও একই প্রমাণ, জাস্ট এটা হচ্ছে অন্তঃস্পর্শ আর একটা হচ্ছে বহিঃস্পর্শ। আর এটা কিন্তু আপনারা নৈবেতিকের জন্য পড়বেন। এরপরে এই যে প্রত্যেকটা এক্সট্রা জ্যামিতিও নৈবেতিকের জন্য পড়বেন। যেমন এখানে ওপি সরলরেখা স্পর্শ জ্যার লম্ব দ্বিখণ্ডক, এটা কিন্তু আপনার চিত্র এঁকেও নৈবেতিক আসতে পারে। এবার প্রমাণ করো যে এক বৃত্তের এককেন্দ্রিক হলে বৃহত্তর বৃত্তটির জ্যা ক্ষুদ্রতর বৃত্তটিকে স্পর্শ করলে জ্যা স্পর্শ সমদ্বিখণ্ডিত হয়। এইগুলো কিন্তু আপনার যে ওই ছোট পার্ট দিয়ে দিল, যে এককেন্দ্রিক কথাটা দিল না, বাকি পার্টটা দিল। এখান থেকে কিন্তু এই তো আপনার প্রত্যেকটা এক্সট্রা থেকে প্রশ্ন থেকে নৈবেত্তিক আসতে পারে। যেমন এই পরস্পর কি কোণ? পরস্পর সম্পূরক কোণ। চতুর্ভুজের দুটি বিপরীত বাহুর কেন্দ্রে যে দুটি কোণ ধারণ করে তারা পরস্পর কি? এরকম কিন্তু আমার আসতে পারে। ঠিক আছে? এরপরে এবিসিডি ত্রিভুজটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। পুরোটা বলে লাস্টের দিক দিয়ে আমার প্রশ্ন আসতে পারে। তো এইজন্য এগুলো কিন্তু আমার পড়তে হবে। এইগুলো নৈবেত্তিকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এছাড়াও একটা কথা বলবো, 8.5 নাই, তবু 8.5 এর আমার বইয়ের বা কিছু নৈবেত্তিক আছে। সেজন্য বইয়ের নৈবেত্তিকগুলো আপনারা পড়বেন, কারণ এগুলো বৃত্তের সাথে রিলেটেড। সেজন্য এগুলো একটু দাগান। আমি মনে হয় এগুলো এটা দাগাই দিছিলাম নাকি? তো 8.5 নৈবেত্তিকের জন্য
এবং নৈবেত্তিক ছাড়াও প্রত্যেকটা চ্যাপ্টারের আপনাদের বোর্ড বইয়ের শেষের চ্যাপ্টারে নৈবেত্তিক আছে, এগুলো কিন্তু আপনারা করবেন। এবং এছাড়াও আরো করবেন হচ্ছে গাইডের যে বোর্ডের নৈবেত্তিকগুলো, এখন কিন্তু গাইড বইগুলো আপনাদের জন্য বোর্ডের নৈবেত্তিকগুলো এক জায়গায় রাখে, তো সেইগুলো কিন্তু আপনারা পড়বেন, ঠিক আছে? কারণ ওখান থেকে নৈবেত্তিক যদি কোনো এক্সট্রা আলাদা নৈবেত্তিক আপনারা পান যে বুঝতেছেন না, তো সেটা তখন আমাকে ইনবক্স করবেন যে এটা বুঝতেছি না। তাই কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ, অধিচাপটা কি? অধিচাপটা হচ্ছে বড় চাপ, অর্থাৎ একটা বৃত্ত যদি আমি আঁকি, ধরো এই একটা বৃত্ত আঁকাই আছে, তো এই বৃত্তটার বিএডি চাপটা হচ্ছে বড় চাপ, আর বিসিডি চাপটা হচ্ছে ছোট চাপ। অর্থাৎ একটা জ্যা যদি এখানে একটা যদি আমি যোগ করে একটা জ্যা আঁকি, তাহলে একটা জ্যা একটা বৃত্তকে দুইটা চাপে বিভক্ত করে। যদি যে চাপটা বড় এই বৃহত্তর তাকে অধিচাপ, আর যে চাপটা ক্ষুদ্রতর তাকে বলা হয় উপচাপ। তো অধিচাপে অন্তর্লিখিত কোণ বলতে অধিচাপের ভিতরের কোণ, এই কোণটা হচ্ছে সূক্ষ্ম কোণ, মাথায় রাখবেন। চাপ বড় হলে কোণ সূক্ষ্ম কোণ, চাপ ছোট হলে, উপচাপ মানে ছোট চাপ, লিখে নেন, উপচাপ তার মানে হচ্ছে ছোট, আর অধিচাপ তার মানে হচ্ছে কি বড় চাপ, ঠিক আছে? বৃত্তের বড় চাপটা হচ্ছে অধিচাপ। ক্লিয়ার? অর্থাৎ একটা বৃত্তে কিন্তু আবার দুইটা বড় চাপ হইতে পারে না, হয় সমান হবে, না হয় একটা বড় হবে একটা ছোট হবে। আর সমান বলতে উপচাপ আর অধিচাপ তখন বলা যাবে না, তখন দুইটাই চাপই বলতে হবে। তো অধিচাপে অন্তর্লিখিত কোণ বললে সূক্ষ্ম কোণ, অন্তর্লিখিত কোণ বললে সূক্ষ্ম কোণ। যদি অন্তর্লিখিত কোণটা না বলে, যদি বলে অধিচাপের উপরে কোণ, স্যাররা কিন্তু এখানে চালাকি করে। যদি বলে অধিচাপের উপরে কোণ, লিখে রাখেন সবাই, এটা কিন্তু লিখে রাখেন। অধিচাপের উপরে বললে তাহলে কোণ হবে কি কোণ? অধিচাপের উপরে, উপরে বললে তখন কোণ হবে স্থূল কোণ, এই যে আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি, তখন হবে স্থূল কোণ। উপরে বললে অধিচাপের উপরে মানে এই চাপটার উপরে কোণ, তার মানে এই কোণটা বোঝাচ্ছে বিসিডি কোণ, বিসিডি কোণ বুঝাচ্ছে। আমি জাস্ট এটা কিন্তু এটা চিত্র না, তো বুঝাচ্ছি যে বিসিডি কোণটা কিন্তু স্থূল কোণ। তাহলে অধিচাপের উপরে বললে স্থূল কোণ, অধিচাপের অন্তর্লিখিত বললে সূক্ষ্ম কোণ। ওকে, মনে থাকবে? ওই অধিচাপটা মানে বড় চাপ লিখছি, অধিচাপের অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ, উপরে কোণ স্থূল কোণ। ঠিক একই নিয়ম উপচাপটাও লিখে রাখেন। উপচাপের অন্তর্লিখিত কোণ কি? উপচাপের অন্তর্লিখিত কোণ হচ্ছে এই স্থূল কোণ, উপচাপের অন্তর্লিখিত কোণ, ঠিক আছে? এরপরে উপচাপের, উপচাপের উপরের কোণ, এই যে উপরের, উপচাপের উপরের কোণ কি? এই হচ্ছে সূক্ষ্ম কোণ। মনে থাকবে সবার? উপচাপের উপরে যদি কোণ হয় সেটা সূক্ষ্ম কোণ। এটা কিন্তু বইটা মিলছে না, তাই এখানে দাগটা পড়তেছে না। উপচাপের উপরে হলে আমার হচ্ছে আপনার হচ্ছে সূক্ষ্ম কোণ, আর উপচাপের এখানে আমি এটা জুম দিয়ে মিলাই দিচ্ছি, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটা এই, ঠিক আছে? তো উপচাপের উপরে হলে কি? আমার উপরে হলে সূক্ষ্ম কোণ, উপচাপের তোমার হচ্ছে অন্তর্লিখিত হলে স্থূল কোণ, অধিচাপের অন্তর্লিখিত হলে সূক্ষ্ম কোণ, অধিচাপের উপরে হলে স্থূল কোণ। এটা কিন্তু মাথায় রাখবেন, আমাদের উল্টো উল্টো কথা বোঝাচ্ছে। যে অধিচাপের উপরের কোণ সে উপচাপের অন্তর্লিখিত কোণ, যে অধিচাপের অন্তর্লিখিত কোণ সে উপচাপের উপরে কোণ। এগুলো কিন্তু স্যাররা ঘুরায় দেয়, এটা থেকে কিন্তু নৈবেত্তিক প্রায় বোর্ডেও ঘুরাইয়া আসে। তো এটা কিন্তু ভালো একটা নৈবেত্তিক। এরপর বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এক্স এর মান কত? তো এক্স এর মানটা আমি কিভাবে বের করব? আমার দেওয়া আছে কিন্তু বিওডি কোণ। বলেন তো বিওডি কি কোণ? কেন্দ্রস্থ কোণ স্যার, কারণ কেন্দ্রে উৎপন্ন হলে কেন্দ্রস্থ কোণ আমরা জানি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা 108 হলে এইটা কত কেউ বলতে পারেন? এইটা 108 হলে এইটার অর্ধেক। কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ, বৃত্তস্থ কোণ কিন্তু অর্ধেক। তাহলে 108 এর অর্ধেক কত? 108 এর অর্ধেক হচ্ছে 54। তাহলে এইটা হচ্ছে 54, এই এ কোণটা হচ্ছে 54 ডিগ্রি। এ কোণ হচ্ছে 54 ডিগ্রি। তো আরেকটা কথা, এইটা পেলাম 54 ডিগ্রি, আমার চাইছে এক্স কোণ। তাহলে এইটা 108 হলে এই প্রবৃদ্ধ বিওডি কোণ কত? এই প্রবৃদ্ধ বিওডি কোণ কত? 360 থেকে 108 বিয়োগ করেন। এটা ২ ভাবে বের করা যায়। এই 54 বের করা যায়, অথবা এইখানে প্রবৃদ্ধ মানে ওই পাশেরটা বের করা যায়। তো 360 বিয়োগ 108 কত হয়? 252 হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ কোন চাপে? বিএডি চাপে। বিএডি চাপের কেন্দ্রস্থ কোণ। আর বিএডি চাপের বৃত্তস্থ কোণ হচ্ছে বিসিডি। তাহলে 252 এর অর্ধেক কি হবে? 126, তাই এটা 126। ক্লিয়ার? আমি আবার বলতেছি, এটা এভাবেও বের করা যায়। কিভাবে?
এই যে 54 আর 126 যোগ করে দেখেন তো কত 180 হয় না? এই যে আমি 54 বের করছি। তো বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি কত মনে আছে? তার সহজ জিনিস 180 বা সম্পূরক কোণ আমরা পড়েছিলাম। তা 54 আর x যদি 180 হয় তাহলে x এর মান কিন্তু 126 হয়। এই নিয়মে আপনি করতে পারেন। অথবা এই প্রবৃত্ত কোণ বের করলাম। এই পাশেরটা 108 হলে এই পাশেরটা হবে 360 বিয়োগ 108। তা 360 বিয়োগ 108 কত হয়? 252 আর 252 এর অর্ধেক হবে x তার মানে 126। কে যে যেভাবে বুঝেন বুঝতে পারেন। এইভাবেও করা যায় 54 বের করে অথবা প্রবৃত্ত কোণ বের করে। ৩ নম্বর প্রশ্ন দেখেন, ২ নম্বর যদি ক্লিয়ারলি আপনারা বুঝে থাকেন, ৩ নম্বর প্রশ্ন বলছে পাশের চিত্রে তো যে কথা আমি বলতেছিলাম ভালো করে খেয়াল করেন যে এখানে ৩ নম্বরটায় একটা চতুর্ভুজ দেওয়া আছে আর আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণ সমষ্টি ১৮০ ডিগ্রি বা ২ সমকোণ। তাহলে এটা ৮০ হলে এটা ১০০, এটা ৮০ হলে এটা ১০০। আর এটা ১০০ হলে আমার কোণ চাইছে হাফ ইসিডি, ইসিডি কোণ হলো এটার অর্ধেক। তাহলে এইটা ১০০ হলে এটা ৮০। অর্থাৎ সহজ কথা এটা বলতে পারি যে বৃত্তের বিপরীত বৃত্তের অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোণের বা বিপরীত বহিস্থ কোণ ওর সমান। অর্থাৎ এইটা যা হবে বিপরীত বহিস্থ কোণটা ঠিক তাই হবে। কারণ এদের যোগফল হতো ১৮০। এখানে আমি ১৮০ লিখেছি। তবে আবার এটা কিন্তু ১০০, এটা হবে ১০০। কারণ যেহেতু দুটো কোণের যোগফল হচ্ছে ১৮০, এটা ৮০ তাই এটা হবে ১০০। আর তাহলে এইটা একটা সরল কোণ, তাহলে এটা হবে ৮০। এইটা ১০০ পাইলাম কিভাবে? কারণ এই একটা ৮০ দেওয়া আছে আর আমরা জানি বিপরীত কোণের যোগফল হচ্ছে ১৮০। তো সেক্ষেত্রে কিন্তু এটা আমি ৮০ পেলাম। কিন্তু ৮০ র অর্ধেক হাফ ইসিডি কোণ চেয়েছে। তাহলে হাফ ইসিডি কোণ কত হবে? ৪০ হবে। তো এইটা ক নাম্বার হবে অ্যান্সার। দেখেন বুঝেন কিনা যে এটা ক নাম্বার অ্যান্সার। ৪ নাম্বারটা দেখেন, দুটি বৃত্তে পরস্পর বহিঃস্পর্শ করে। একটি ব্যাস ৮, অপরটির ব্যাস ৪ সেন্টিমিটার হলে বৃত্তদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব একটু আগে আমরা শিখেছি ৮ আর ৪ যোগ করলে ১২, কারণ বহিঃস্পর্শ করলে যোগ করতে হয়। ৫ নম্বরে যাচ্ছি যে ৪ নম্বর তো একটু আগে পড়াইলাম যে যোগ করতে হবে। তো ৮ আর ৪ ১২। ৫ নম্বর বলছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিঃস্থ বিন্দু P, বৃত্তের দুটি স্পর্শক PR ও PQ টানা হলো, তাহলে PQR হবে। বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শক টানছি PQ PR টানা হলে ত্রিভুজ PQR হবে সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী। PQR ত্রিভুজ। আমার কিন্তু বহিঃস্থ বিন্দু R, P, তাহলে এ হচ্ছে আমার বৃত্ত, এ হচ্ছে আমার স্পর্শক P বিন্দু। এখানে আমি তোমার হচ্ছে যে R আঁকলাম, Q আঁকলাম এবং RQ যোগ করে দিতে হবে ত্রিভুজ করতে হলে। এখন এই ত্রিভুজটা কি ত্রিভুজ? বলছে যে এটা কি সমকোণী ত্রিভুজ? তারপর বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর বলছে সমবাহু ত্রিভুজ। মানে কোনটা সঠিক? এখন একটা কথা আমার এখানে মানে আমার এখানে কনফিউজ বা আমার সাথে মিলে না। সমদ্বিবাহু এইটা রাইট ১ নম্বরে, কারণ আমরা জানি বহিঃস্থ বিন্দু থেকে স্পর্শক আঁকলে দুটো স্পর্শক সমান হয় সমদ্বিবাহু। সমকোণী তো বলতে পারব না। কেন সমকোণী বলতে পারব না? কারণ এটা তো ব্যাসার্ধের সাথে লম্ব। আর এটা তো ব্যাসার্ধ না। তো আরেকটা কি? আরেকটা হচ্ছে সমবাহু বলতে হবে। কিন্তু এই যে সমবাহু বলবো, সে সমবাহু হতে হলে এই কোণটা ৬০ ডিগ্রি হতে হবে। তখনই সমবাহু হবে। কিন্তু এই কোণটা তো ৬০ ডিগ্রি করে অনেকেই আঁকে না। তো এক্ষেত্রে কিন্তু মানে ওই যুক্তিতে যদি যাই যে স্যার ৩ টা দেওয়া আছে যেকোনো ২ টা তো রাইট হতে হবে। হ্যাঁ? আবার আপনার হিসাবে ২ নম্বর রাইট হয়। কিন্তু ২ নম্বর অপশন তো নাই। ১ নম্বর অপশন আছে। তাহলে আপনার তাহলে ১ ও ২ টা দিতে হবে। ২ নম্বর তো obviously রাইট এবং ২ নম্বর রাইট এতে কোনো সন্দেহ নাই। কারণ এটা আমরা জ্যামিতিও পড়েছি, প্রমাণও পড়েছি। কিন্তু আমার এখানে কোনো স্পর্শকদ্বয়ের অন্তর্গত কোণ দেওয়া নাই, কিছু দেওয়া নাই। এইজন্য কিন্তু এইটা আমার কাছে কনফিউজ লাগে এবং ভার্সিটি ভর্তি পরীক্ষায় ওখানে যখন কোচিং করবে বা আরো যখন পড়বে তখন অ্যাডমিশন টেস্টের জন্য ম্যাথ করলে তখন করানোর সময় আমি বলব যে এখানে কিন্তু মাথায় রাখবে অবশ্যই অন্তর্ভুক্ত কোণটা দেওয়া থাকতে হবে। কথা বোঝা গেছে? তাহলে কোণ দেওয়া থাকলে তা আমি তখন সমবাহু বলতে পারব। কিন্তু এখানে যেহেতু অপশন, এখানে যেহেতু স্যাররা এই টেনডেন্সি করেই অর্থাৎ স্যাররা এইটা ভেবেই দিয়েছে যে তোমার হচ্ছে যে এখানে সমবাহু ও সমদ্বিবাহু। আবার বিভিন্ন গাইডে দেখবা যে এখানে শুধু সমবাহু বলছে, সমদ্বিবাহু বলে নাই। কারণ এই যেহেতু ৩ টা সমান, যদি ৩ টা সমান হয় তাহলে সমবাহু। তখন তো এইটা যদি সমান হয় তাহলে সমদ্বিবাহু তো বলবে না কেউ। কিন্তু এখানে কিন্তু সমদ্বিবাহু হয় যদি আমরা এই কোণটা ৬০ ডিগ্রি না করি তাহলে সমদ্বিবাহু হয়।
আর যদি আমরা কোণটা ৬০ ডিগ্রি করে আঁকি তাহলে কিন্তু ৩ টা কোণই সমান হয়ে সমবাহু ত্রিভুজ হয়। সেক্ষেত্রে ১ ও ২ রেজাল্ট আসে। আর অপশনে যদি ১ আর ২ না থাকে শুধু ২ থাকে তাহলে শুধু ২ দিবা। আর এখানে কিন্তু অপশনে আমার কি দেওয়া আছে? সমবাহু, সমদ্বিবাহু, সমকোণী কিন্তু অপশনে শুধু ১ ও দেওয়া আছে। সবাই বুঝছেন? এখানে ঝামেলাটা বুঝছেন? এখন যদি অন্তর্ভুক্ত কোণ আমার দেওয়া থাকে তাহলে আমার সমবাহু আমি বলতে পারি যদি অন্তর্ভুক্ত কোণ আমাকে দেওয়া থাকে। ঠিক আছে? তো এরপরে আমরা যাবো ৬ নম্বরে। ৬ নম্বর বলছে যে এবিসি সমবাহু ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজের ৬ নম্বরে পরিকেন্দ্র ও হলে বিওসি কোণ কত? পরিকেন্দ্র ও হলে বিওসি কোণ কত ডিগ্রি? দেখো আমার কিন্তু আ এই কিছুই বলা নাই। জাস্ট একটা পরিকেন্দ্র বলা আছে, ত্রিভুজ এবিসি বলা আছে এবং এটা বলা আছে সমবাহু ত্রিভুজ। তার মানে একটা সমবাহু ত্রিভুজ আঁকবো, একটা সমবাহু ত্রিভুজ আঁকবো এবং এর একটা পরিবৃত্ত আঁকবো। পরিবৃত্ত মানে পরাবৃত্ত বা পরিবৃত্ত যেটা বলো, একটা পরিবৃত্ত আঁকবো এবং এর এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে বিওসি কোণ। বিওসি কোণ কোনটা? বিওসি কোণ ধরো এলো এ বাহু, এটা হলো বি বাহু, এটা সি বাহু, বি কমা ও, বি কমা সি যোগ করব। বি কমা ও, বি কমা সি যোগ করব। তাহলে এই কোণটা আমার চেয়েছে। তাহলে এই কোণটা এইটার দ্বিগুণ না? বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ। তাহলে এইটা যদি আমার সাইড হয়, সমবাহু ত্রিভুজ মানে সাইড, তাহলে বিওসি কত হবে? ১২০। সেক্ষেত্রে আমার এটা ১২০। কথা বুঝাইতে পারছি? দেখেন, যেহেতু সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলছে, তার মানে সমবাহু ত্রিভুজ ৩ টে কোণই কত? ৬০, ৬০, ৬০। এখানে তাহলে বিওসি কোণ, তাহলে কেন্দ্রের সাথে বি কমা ও, ও কমা সি যোগ হবে। তাহলে বিওসি কেন্দ্রস্থ কোণ আর বিএসি বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে ৬০ এর দ্বিগুণ ১২০। ক্লিয়ার সবার এটা? তো আমরা পরেরটায় যাচ্ছি। ৬ নম্বর ৭ নম্বর উদ্দীপক দেখেন বড় একটা উদ্দীপক দেওয়া আছে। এখানে বলা আছে এবি, এসি রেখাদ্বয় বিসিডি বৃত্তের স্পর্শক। এই এবি আর এসি স্পর্শক বৃত্তের কেন্দ্র ও বিএসি কোণ ৬০ ডিগ্রি। এই কোণটা ৬০ ডিগ্রি দেওয়া আছে এখানে। ঠিক আছে? এই কোণটা ৬০ ডিগ্রি উদ্দীপকের। তাহলে বিওসি কোণ কত? এইটা ৬০ বাইরের এইটা ৬০ আমার চাইছে বিওসি কোণ এর মান কত? অর্থাৎ এই কোণটার মান কত? মাথায় রাখবা। এই কোণটার মান হচ্ছে এটা এইটার দ্বিগুণ হয়। এইটার দ্বিগুণ হয়। অর্থাৎ আমরা যদি এটা আমি তোমাদের শিখাই নাই মনে হয়। সামনে শিখাবো। তবু এখন বলে রাখি হিন্টস দিয়ে থাকি। যদি বলে যে বৃত্তের ২ টি বহিঃস্থ স্পর্শক আঁকো, একটা বা বহিঃস্থ বিন্দু থেকে ২ টি স্পর্শক আঁকো যাতে তাদের অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি হইতে পারে, ১০০ ডিগ্রি হতে পারে বা এখানে ৫০ হতে পারে। মাথায় রাখবা এইটার দ্বিগুণ হচ্ছে এখানে আঁকতে হবে। অর্থাৎ আমি একটু হিন্টস দিয়ে জিনিসটা বুঝাই দিচ্ছি। ধরো একটা বৃত্ত আঁকলাম। আমার আঁকতে হবে ২ টি স্পর্শক যার অন্তর্ভুক্ত কোণ ৫০ ডিগ্রি। তাহলে ১ম কথা কি? একটা ব্যাস আঁকবো, ব্যাসার্ধ আঁকবো। এইখানে এই ৫০ এর দ্বিগুণ ১০০ ডিগ্রি কোণ এঁকে আরেকটা ব্যাসার্ধ আঁকবো। কি বললাম? ৫০ এর এখানে যেটা থাকবে তার দ্বিগুণ। তাহলে ১০০ ডিগ্রি কোণে আরেকটা ব্যাসার্ধ আঁকবো। তাহলে এখানে ১০০ ডিগ্রি কোণ হলো। এরপর এই ব্যাসার্ধের উপরে লম্ব আঁকবো, এই ব্যাসার্ধের উপরে লম্ব আঁকবো, আবার এই ব্যাসার্ধের উপরে লম্ব আঁকবো। কারণ আমরা জানি লম্ব হলেই স্পর্শক হয়ে যায়। ফলে যেখানে মিলিত হবে তা এই কোণের অর্ধেক। এই কোণের অর্ধেক হবে অর্থাৎ এইটা হবে ৫০। তাহলে এইটা সাইড হলে এটা কিন্তু ১২০। এটা কত? ১২০। ক্লিয়ার সবাই বুঝছেন? এটা কিন্তু একটা টেকনিক শিখাই দিলাম। অর্থাৎ যদি আমাকে বলে দেয় যে এমন এই ২ টি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ ৬০ ডিগ্রি তাহলে আমরা ১ম এ ব্যাসার্ধ এঁকে তার সাথে আঁকবো। তাহলে এখানে বিওসি কোণ কয় ডিগ্রি হবে? এখানে বিওসি কোণ ৭ নম্বরে হবে ১২০ ডিগ্রি গ। এরপরে ডি বিডিসি এর চাপের মধ্যবিন্দু হলে, এটা যদি মধ্যবিন্দু হয় এই বিডিসি চাপের ধরে বলে দিচ্ছে মধ্যবিন্দু হলে এখানে বিডিসি কোণ সমান বিএসি কোণ। বিডিসি কোণ সমান বিএসি কোণ। এখন বিডিসি কোণটা কি? বিডিসি কোণ বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে এইটা ১২০ হলে এইটা কত? ৩৬০ থেকে ১২০ বিয়োগ করো ২৪০ আর ২৪০ এর অর্ধেক এখানে কত হয়? বিএসি আর বিডিসি সমান ১ নম্বর রাইট। কারণ এটা ১২০ আর কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণ তার অর্ধেক বিএসি। এবার বিএসি সমান হাফ বিওসি। হাফ বিওসি হ্যাঁ, বিএসি বিওসির অর্ধেক এটাও রাইট। কারণ এটা ১২০ এটা ৬০। তারপরে বিওসি সমান ডিবিসি যোগ বিসিডি। ডিবিসি কই? ডিবিসি যোগ বিসিডি। যেহেতু
এইটা আমরা পেলাম 60, সেহেতু বাকি কোণ দুটো কত হবে? একটা কোণ যদি আমরা 60 পেয়ে গেলাম, বাকি কোণ দুটো অর্থাৎ বিসিডি আর তোমার হচ্ছে বিসিডি কোণ আর তো হচ্ছে তোমার ডিবিসি কোণ, এই দুটো কোণও কিন্তু তোমার হবে, এই দুটো কোণও তোমার হচ্ছে যে এই দুটো কোণও 60 হবে। এই কারণে 60 হবে, একটা ব্যাখ্যা একটু বলে রাখি তোমাদের, তার সুবিধা হবে। যেহেতু এই কোণটা 120 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, আর এই বাহু হচ্ছে দুটো সমান, তাহলে এই কোণটাও 30 হয়, এই কোণটাও 30 হয়, এই পাশের কোণটা। তাহলে এই পাশের কোণটা 30, এই পাশের কোণটা 30। দেখো, এই পাশের কোণটাও 30, এই পাশের কোণটাও 30, তাহলে এই দুটি কোণ কিন্তু সমান হয়ে যাচ্ছে। ঠিক একই নিয়মে এই দিকের অর্থাৎ এই পাশের কোণও কিন্তু আমার কি হচ্ছে, এই পাশের কোণ আর এই পাশের কোণ এরাও কিন্তু আমার তোমার হচ্ছে এই 30 অর্থাৎ টোটালটা 120 হয়ে যাচ্ছে এই দুইটার যোগফল। তাহলে এখানে তোমার হচ্ছে বিওসি কোণের যোগফল আর বিডিসি ও বিসিডি কোণের যোগফলের সমান, অর্থাৎ তিনটাই রাইট, ক খ গ, অর্থাৎ এখানে 1 2 3 তিনটাই রাইট। দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। নম্বর ব্যাখ্যাটা এভাবেও দেওয়া যায়, যেহেতু আমি এই কোণটা অলরেডি জানি 60 ডিগ্রি, সেহেতু বাকি কোণ দুটোর যোগফল 120 ডিগ্রি হবে, আর এই কোণটা তো 120 ডিগ্রি, একটু আগেই বললাম যে এইটা দ্বিগুণ, তার মানে এইটা এই 120 ডিগ্রি এটা হচ্ছে এই ডিবিসি ও বিসিডি কোণের যোগফল, এভাবেও কিন্তু এটা বলা যায়। তো আমরা চলে যাচ্ছি এখন নেক্সট চ্যাপ্টারে 9.2, যা আপনারা আগেও করেছিলেন। 9.2 এর ক্ষেত্রে অবশ্যই ত্রিকোণমিতিকের মানগুলো মাথায় রাখতে হবে। এরপর সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এগুলো আমার এখানে দেওয়া আছে। অনেক নৈবেত্তিক একটা এমসিকিউর 9 এর উপর একটা এমসিকিউর ভিডিও দেওয়া আছে ইউটিউব চ্যানেলে, ওটাও দেখতে পারবেন, ইচ্ছে করলে সবগুলো মনে পড়ে যাবে। আর এখানে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব যে অনুপাতগুলো আছে, আর এই ছকটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই ছকটা কিন্তু এখান থেকে নৈবেত্তিক কিন্তু আপনাদের মান আকারে নৈবেত্তিক থাকতে পারে। তবে এখানে আরেকটা রুলস আছে যে সাইন ও কজের মান সবসময় কি এই -1 ও +1 এর মাঝখানে থাকে। এই রুলসটা মানে হায়ার ম্যাথ বইতে আছে, এখানে নেই। ওই রুলসটাও লাগবে। হায়ার ম্যাথের 8.2, জেনারেল ম্যাথের 9.2 করতে হলে হায়ার ম্যাথের 8.2 ও করবেন। জেনারেল ম্যাথের 9.2 করতে হলে হায়ার ম্যাথের 8.2 ও করবেন। এটা কিন্তু মাথায় রাখেন, কারণ ওখান থেকেও নৈবেত্তিক কিন্তু দিয়ে দিতে পারে। কারণ সেম নৈবেত্তিক তো ওখানে দিয়ে দিতে পারে। যেমন এটা cos, এটা ২ ভাবে বের করা যায়। cos থেকে sin বের করে করব না, অত কষ্ট করে করব না। cos কতর মান হাফ, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে cot 60 ডিগ্রির মান কত? cot 60 ডিগ্রির মান বের করবেন, হয়ে যাবে। এটা 1/√3। এবার cos স্কয়ার মাইনাস sin স্কয়ার এর মান দেওয়া আছে। এটার মান কত? এখান থেকে সূত্র করলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার একই মান আসবে, 1/√3 আসবে ঘ। এরপরে cot θ মাইনাস 30 সমান 1/3, তার মানে cot কতর মান 1/3? cot কিন্তু 60 ডিগ্রি মান 1/3, তার মানে cot 60 আর এগুলো cot θ মাইনাস 30, তা θ মাইনাস 30 সমান 60, তাহলে থিটার মান 90 হয়। তা sin 90 এর মান কত? sin 90 এর মান হচ্ছে, বলতে পারেন sin 90 এর মান কত? 0 না 1? sin 90 এর মান 1 হওয়ার কথা। sin 90 এর মান কিন্তু 1। আমি আবার বলছি থিটা, এটা কিন্তু cos θ 60 ডিগ্রি, সেই 60 ডিগ্রি এখানে বসাই দিলাম, 1/√3 পেলাম। এখানে cos স্কয়ার প্লাস sin স্কয়ার এটাকে যদি ভাঙাই, তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার হয়, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার হয়, আর প্লাসের মানটা হচ্ছে 1, আর 1 ইনটু এইটা মান হচ্ছে এইটাই থাকবে। এরপর এখানে যদি আমরা লিখি এটা হচ্ছে cot 60 ডিগ্রি, উভয় cot cot বাদ, নিয়মটা সেভাবে করতে হয় যে cot θ মাইনাস 30 সমান cot 60, কারণ এইটার পরিবর্তে লিখলাম সেকেন্ড লাইন। cot cot বাদ θ মাইনাস 30 সমান 60 বা θ সমান 90, যোগ করে 90 হয়ে যায়, তো sin 90 এর মান 1। তো এইটা কিভাবে করতে হয়? এটা একই নিয়ম, tan 3a সমান হচ্ছে tan কত মান √3? tan 60 ডিগ্রি মান √3, তার মানে হচ্ছে a সমান কি? a সমান কিন্তু 20 ডিগ্রি, তার মানে গ নাম্বার অ্যান্সার, 4 নম্বরের গ নাম্বার অ্যান্সার। এইগুলো কিন্তু বেশি বেশি করতে হবে, বইয়ের কটা করেই কিন্তু করলে হবে না, কারণ নৈবেত্তিক ত্রিকোণমিতি প্রত্যেকটা বছর ত্রিকোণমিতি থেকে নৈবেত্তিক আসে। এরপরে কি 0 থেকে 90 এর মধ্যে সাইনের সর্বোচ্চ মান কত? আমরা জানি সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1, সাইনের সর্বোচ্চ মান হচ্ছে 1, কসেরও সর্বোচ্চ মান কিন্তু 1, সর্বনিম্ন মান 0, এটা এর মাঝখানে থাকে। এরপরে অতিভুজ দেওয়া আছে এবং বিসি বের করে নেবেন। এখানে বলছে এসিবি কোণ, এসিবি কোণ কোনটা? এইটা 30 ডিগ্রি, অবশ্যই 30 ডিগ্রি, কারণ হাফ আছে, তাহলে সাইনের জন্য লম্ব বাই অতিভুজ 30 ডিগ্রি, এটা রাইট। এবার tan a,
tan a বলতে এইটা, তাহলে লম্ব বাই ভূমি লম্ব হলো এইটা, তাহলে এটা কিন্তু অবশ্যই √3 মান আসে, কারণ 4 থেকে 1 গেলে √3, তাহলে এটাও রাইট, tan এর সমান √3। এবার a প্লাস সি মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 হওয়ার কথা, কিন্তু এখানে 0 লেখা, এটা মনে হয় ভুল, অর্থাৎ এখানে অ্যান্সার হওয়ার কথা হচ্ছে আপনার 1 ও 2, কারণ হচ্ছে এটা কিন্তু ভুল, 1 ও 2 অ্যান্সার হওয়ার কথা। এরপরে হচ্ছে আমরা 7 নম্বরে যাই। 7 নম্বরে এসি এর মান দেওয়া আছে, এবি এর মান দেওয়া আছে, তার 2 স্কয়ার 4 3, এটার 1, এটার মান 1 আসবে। তো এটা কিন্তু একই চিত্র, একই চিত্র, কি চালাকিটা করছে, এখানে 1 দেয় নাই, √3 দিয়ে √3 দেয় নাই, এখানে √3 দিয়ে দিয়েছে। দেখছেন চালাকি, স্যারদের মানে কষ্ট কম, চালাকি বেশি, আর কিছু না। তো এখানে সাইন এ সাইন cos এ sin c, cos a, cos এ যখন বের করব তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, আর অর্থাৎ হাফ, আর ঠিক আছে, এটা তো 1 নম্বর রাইট। cos a আর sin c একই জিনিস, কারণ sin c যখন করব তখন হবে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, আর cos a গ্রহণ করব ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, কারণ আমরা জানি থিটার বিপরীতটা হচ্ছে লম্ব, তাহলে cos a যখন করব তখন ভূতি বা কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এখানে কিন্তু আমার 1 নম্বরটা রাইট। এরপরে আমার হচ্ছে যে 2 নম্বরটা দেখি, cos a প্লাস sec a, তাহলে cos a কত, cos a তোমার আছে আমার ভূমি বাই অতিভুজ 1/2, sec a আসবে 2/1, তাহলে 1/2 এর সাথে 2 যোগ করলে অবশ্যই 5/2, রাইট। এবার tan c, tan c বের করতে বলছে, তো লম্ব বাই ভূমি 1/√3 লেখছে 2/√3, একদম ভুল, আর 3 নম্বর ভুল হবে 1 ও 2 ক নাম্বার, 1 ও 2 ক নাম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এগুলো আগেও পড়াইছিলাম, তবু আবার দেখাই দিলাম। এখানে 8 থেকে 8 9 10 11 এগুলো আপনারা অবশ্যই করবেন, এগুলো নৈবেত্তিক আসে। তারপরে হচ্ছে যে এই থিটা বের করতে বলে, এগুলো কিন্তু নৈবেত্তিক আসে। যেমন এই যেমন 22 নম্বরে বলল যে এর মান কত, এর মান কত, তখন আপনারা কি করবেন জানেন, এইখানে যে উদ্দীপকের যে মানগুলো দেওয়া থাকবে সেই মানগুলো দিয়ে আপনারা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড করবেন, ঠিক আছে, কারণ বড় অঙ্ক করার টাইম নাই, কারণ ক্যালকুলেটর দিয়ে আপনি গ্যাটাগাট করতে পারবেন, যদি একবার মান বসাবেন পরের বার সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু যারা কম ব্যবহার করে তাদের কিন্তু জ্ঞান বাড়ে না, এই জন্যই যারা বেশি ব্যবহার করে তারা কিন্তু বুঝে যে সায়েন্টিফিক ক্যালকুলেটরে 4টা অপশন আছে, যেগুলো থেকে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, ওই রকম অপশন দিয়ে চেঞ্জ করে জাস্ট এর মানটা আমি চেঞ্জ করে দিব। আর যারা কম ব্যবহার করে ওরা করবে কি, ডাইরেক্ট অন বাটনটা টাইপে পুরোটা মুছে ফেলায়, এবং ওরাই কিন্তু পরে ঝামেলা পরে সবগুলো নৈবেত্তিক অ্যান্সার করতে পারে না। এটা কিন্তু মাথায় রেখে আমার কৌশলী আগাতে হবে, ঠিক আছে। এই 20 নম্বর অঙ্কটা নৈবেত্তিকের জন্য কিন্তু আসে, বড় অঙ্ক হইলেও কিছু করার নাই। এই যে 16 নাম্বার, তারপর 17 নাম্বার, এগুলো কিন্তু নৈবেত্তিকের জন্য, অর্থাৎ 10 থেকে প্রথম থেকে 17 পর্যন্ত নৈবেত্তিকের জন্য কিন্তু আসে। এরপরে এখানে আর কি বলবো, প্রত্যেকটা অঙ্কই করা উচিত, তারপর নৈবেত্তিকে যাওয়া উচিত। এখানে এসি এর দৈর্ঘ্য, তারপরে এখান থেকে নৈবেত্তিকে তাও আপনার হচ্ছে 24 নাম্বার, নৈবেত্তিকের জন্য 23 নাম্বার, সহজ। এটা কিভাবে স্যার নৈবেত্তিকের জন্য করব, ওই যে অপশন দেওয়া থাকবে কোন বসাই দিবেন, কোন কোণের জন্য হয়, জিরোর জন্য হবে, 90-র জন্য হবে, কিন্তু আবার রেশিওর দিক তাকাবেন, রেশিওতে যদি 90 ইকুয়াল না থাকে তাহলে 90 কিন্তু হবে না, যদি 0-র ইকুয়াল না থাকে 0 কিন্তু হবে না, দুটোই যদি ইকুয়াল থাকে তাহলে দুটোই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। 9 অধ্যায়, তো এই হচ্ছে 9 অধ্যায়ের কথা, আর মোটামুটি আপনারা বুঝেছেন, সবই করবেন, কারণ সব আপনাদের করানো হয়েছে। এরপর আমরা যাবো 13 নম্বর অধ্যায়। 13 অধ্যায় আমরা এর আগেও করাইছিলাম, সেজন্য 13 অধ্যায় নতুন করে আর কিছু বলবো না, তবু যে এটা বলতেছি যে ওই আর এর মানের উপর, গুণোত্তর ধারার ক্ষেত্রে আর এর মানের উপর একটু নির্ভর করে, আর এর মান 1 থেকে বড় হলে, আবার আর এর মান 1 থেকে ছোট হলে, হ্যাঁ, যে সেক্ষেত্রে সমষ্টি কিন্তু চেঞ্জ হয়ে যায়। একটা হবে a rn-1 বাই r-1, যখন আর এর মান 1 থেকে বড়, আর যখন ছোট হবে তখন a 1 - rn 1 - r। নৈবেত্তিকগুলো একটু ভালো করে দেখবেন, তার সাথে অঙ্কগুলোও করে ফেলবেন, ফলে একটা রিভিশন দেওয়া হয়ে গেল। এরপরে এই পরীক্ষার পরে কিন্তু আমরা এখানে অধ্যায় 2 এর, অধ্যায় 1 এর বইয়ের কিছু নৈবেত্তিক আছে, সবগুলোও দেখবেন, এবং এই বক্সের যেগুলো আছে সেগুলোও কিন্তু আপনারা দেখবেন।